Good morning, very good morning from Mauritius. সবাইকে শুভ সকাল আমার তরফ থেকে। বাঙালিয়ানার সাথে এসেছি হয়তো বিদেশের মাটিতে, কিন্তু আফটারঅল আমরা সবাই বাঙালি। আজকে আমাদের মরিশাসের সেকেন্ড ডে। আজকে আমরা যাব ক্যাসেলা নেচার পার্ক ট্রিপে। তো আমাদের গাড়ি আসবে 9টার সময়। তার আগে আমাদের ব্রেকফাস্ট করে নিতে হবে খুব তাড়াতাড়ি। আমি এবার আমার ছেলেকে খাইয়ে নেব, নিয়ে এবার আমরা রওনা দেব। আর আজকে আপনাদের জন্য খুব ভালো ভালো কিছু সারপ্রাইজ ওয়েট করছে, তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন আর এনজয় করুন। সারাদিন আমরা আজকে কি করব না করব সব কিছু আমরা এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের দেখাবো। আমি জানি না এখান থেকে কতটা আপনাদের দেখাতে পারছি। আমাদের পিছন দিকে যে পাহাড়টা রয়েছে, মাথায় সানরেটা পড়ছে, অসাধারণ লাগছে, মানে ইটস রিয়েলি অসাম। এই ভিউটা সত্যি মেমোরেবল। দিস ইজ আ মেমোরেবল ট্রিপ ফর আস, এবং আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে আমাদের ফুল ট্রিপ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড উইথ আস। ভোরবেলার পরিবেশ একেবারেই শান্ত। আজ আমরা উঠে পড়েছি সকাল 5:30টায়। মোটামুটি প্রত্যেকেই রেডি হয়ে গেছি। এবার আমাদেরকে নিচে ডাইনিং হলে যেতে হবে ব্রেকফাস্টের জন্য। চলে এসেছি ডাইনিং এরিয়ায়। দেখুন, অসাধারণ লাগছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের আজকের ডেস্টিনেশন ক্যাসেলার উদ্দেশ্যে। আজকে আমাদের ফুল ডে ক্যাসেলা ট্রিপ আছে। দেখুন, এখানকার বিভিন্ন হোটেলস এবং বাড়িগুলির কনস্ট্রাকশনে খুব সুস্পষ্টভাবে ফ্রেঞ্চ ভাইব লক্ষ্য করা যায়। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি ফ্লিক এন্ড ফ্ল্যাগ সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী রাস্তাটি ধরে। এপিসোড 1-এ আমরা অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে আমরা কলকাতা থেকে মরিশাসে পদার্পণ করেছি, এবং ফ্লিক এন্ড ফ্ল্যাগ সি বিচের যে হোটেলে আমরা এখানে স্টে করেছি ব্রেকফাস্ট বাদে তার যাবতীয় ডিটেলস। যারা এখনো পর্যন্ত আগের এপিসোডটি সময় করে দেখে উঠতে পারেননি, তাদের জন্য আমরা ওপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ক্যাসেলা নেচার পার্ক মরিশাসের ওয়েস্ট কোস্টে অবস্থিত এবং এর বিস্তৃতি প্রায় 350 হেক্টর। এটি মরিশাসের সবথেকে পপুলার নেচার পার্ক। এখানে আপনি বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেলের সঙ্গে ইন্টারাকশন করতে পারবেন এবং এনজয় করতে পারবেন বিভিন্ন অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস। পাহাড়ের কোলে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাসেলা নেচার পার্ক। দেখুন, যেদিকেই তাকান না কেন চারিদিকেই আপনারা দেখতে পেয়ে যাবেন সবুজের সমারোহ। ক্যাসেলা নেচার পার্কের ওপেনিং টাইম এভরিডে সকাল 9টা এবং ক্লোজিং টাইম বিকাল 5টা। এই নেচার পার্কটি বিভিন্ন লোকাল পাবলিক হলিডেতে বন্ধ থাকে, যেমন ক্রিসমাসের টাইমে এবং নিউ ইয়ার ইভেও বন্ধ থাকে।
আপনারা যারা অনলাইনে বুক করে এখানে আসতে চাইছেন তাদেরকে অবশ্যই বলবো এই ডেটগুলি খেয়াল করেই বুকিং করতে। এখন সময় প্রায় সকাল 10টা। আমাদের ড্রাইভার আমাদেরকে বুকিং কাউন্টার অবধি এগিয়ে দিলেন এবং কাউন্টারে কথা বলে আমাদের টিকিটের ব্যবস্থাও করে দিলেন। অ্যাকচুয়ালি মরিশাস ট্রিপের ল্যান্ড প্যাকেজ আমরা নিয়েছিলাম ট্রাভেল এক্সপ্লোরিয়ার কাছ থেকে। আমাদের ল্যান্ড প্যাকেজের মধ্যেই ক্যাসিলা নেচার পার্কের এন্ট্রি ফি, তুলাউকা রাইড এবং আফ্রিকান সাফারিও ইনক্লুড ছিল। তাই কাউন্টারে যাওয়ার সাথে সাথে এই সব টিকিটগুলোই আমাদেরকে একসাথেই দিয়ে দিল। তবে কাউন্টার থেকে একটি ব্যাড নিউজও পেলাম। অ্যাকচুয়ালি এখানে ওয়াকিং উইথ লায়ন বলে একটি অ্যাক্টিভিটি আছে, আমাদের এটি করার ইচ্ছা ছিল, কিন্তু কাউন্টার থেকে জানতে পারলাম যে এই অ্যাক্টিভিটির টিকিট অলরেডি সেল হয়ে গেছে। দুর্ভাগ্যবশত আমাদের কাছে আগে থেকে এই খবরটি ছিল না যে ওয়াকিং উইথ লায়ন এর টিকিট অনলাইনেই পারচেস করে নিতে হয়। তার কারণ অন স্পট টিকিট পাওয়ার চান্স খুবই কম, এবং এই বিষয়ে আমরা যে সংস্থার কাছ থেকে মরিশাস ট্রিপের ল্যান্ড প্যাকেজ পারচেস করেছিলাম তারাও বিশেষ আলোকপাত করতে পারেননি। যাই হোক, আপনারা যারা মরিশাস ট্রিপ প্ল্যান করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা ওয়েল অ্যাহেড এই অ্যাক্টিভিটির টিকিট অনলাইনে বুক করে নেবেন। দেখুন, ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটি রাম মিউজিয়াম। দেখুন, এটি একটি রাম মিউজিয়াম। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি পয়েন্ট নাম্বার 7 এর উদ্দেশ্যে। টিকিট দেওয়ার সঙ্গে সঙ্গে কাউন্টার থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল পয়েন্ট নাম্বার 7-এ চলে যাওয়ার জন্য। এখানেই আছে তুলাউকা গোল্ড কোস্টার রাইড। চলার পথে দেখতে পেলাম একটি মাঙ্কি কিংডম। এখানে কতগুলি রামের শিষ্য দেখে নিজেদের চক্ষু সার্থক করলাম, আর তার সাথে এটা দেখেও খুব আনন্দ উপভোগ করলাম যে তাদেরকে রাজকীয় হালে এখানে রাখা হয়েছে। মাঙ্কি কিংডম থেকে আমরা এই মুহূর্তে রওনা হয়েছি পয়েন্ট নাম্বার 7 এর উদ্দেশ্যে তুলাওকা রাইড করার জন্য। রাস্তায় যেতে যেতে একটি জলাশয় চোখে পড়লো, যেখানে বিভিন্ন ধরনের রং বেরঙের হাঁস ও বেশ কিছু ফ্লেমিঙ্গো আমরা দেখতে পেলাম। আর একটু এগিয়ে গিয়েই একটি জলাশয়ের কাছে কিছু অদ্ভুত রকমের হাঁস আমাদের চোখে পড়ল। দেখতে পাবেন গলার কাছটায় একটু গোল জাতীয় কিছু আছে হাঁসগুলির। দেখুন, পিছনের পাহাড়টির উপস্থিতিতে ক্যাসেলা যেন আরো মোহময়ী হয়ে উঠেছে। দেখুন, এই স্থানে কিছু হরিণ শাবক রাখা হয়েছে। এখানে কিছু গিনিপিগ ও মোরগ আমাদের চোখে পড়লো। আর দেখুন কি সুন্দর গ্রাম্য পরিবেশের মতন এরা সাজিয়ে রেখেছে। আর এই যে এখানে দেখতে পাবেন কয়েকটা লামা। আমি জানি না আমি ঠিক বলছি কিনা, তবে যতদূর দেখে মনে হচ্ছে এগুলি লামা। যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই পার্কটি এতটাই বড় যে এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে পৌঁছতে আপনারা ক্লান্ত হয়ে যেতে পারেন, যার জন্য পথে বেশ কিছু জায়গায় আমরা বসার জায়গা লক্ষ্য করলাম। তবে হ্যাঁ, আপনারা শারীরিক দিক থেকে ক্লান্ত হয়ে যেতে পারেন, কিন্তু পরিবেশ এত সুন্দর যে মানসিক দিক থেকে আপনারা সবাই চাঙ্গা থাকবেন। আমাদের গন্তব্যে যেতে যেতে রাস্তার একপাশে আমরা দেখতে পেলাম বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডসের ব্যবস্থা আছে। অবশেষে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন পয়েন্ট নাম্বার 7-এ, তুলাউকা গোল্ড কোস্টার রাইড।
এটি ক্যাসেলা নেচার পার্কের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি। এই রাইডটি শুরু করার সময়ই আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে কিভাবে এই রাইডটি এক্সিকিউট করতে হবে, এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কারের মধ্যে অন্ততপক্ষে 25 মিটার ডিস্টেন্স মেনটেন করে চলতে বলা হয়েছে কলিশন অ্যাভয়েড করার জন্য। আমরা আমাদের মতো করে এনজয় করছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। দেখুন, প্রত্যেককে একটি করে ইন্ডিভিজুয়াল কার দিয়ে দেওয়া হয়েছে। এই কারগুলিতে আপনি সোলো রাইড করতে পারেন অথবা আপনার সঙ্গে যদি কোনো চাইল্ড থাকে তাকে নিয়েও বসতে পারেন। এই রাইডটি করার সময় আমাদেরকে পাহাড়ের একদম ওপরে তুলে দেওয়া হয়েছে, তাই এই স্থান থেকে আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল আমরা পর্যবেক্ষণ করতে পারলাম। দেখুন, দূরের পাহাড়, সমুদ্র, আকাশ এবং গ্রিনারি সব মিলিয়ে একটি অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম। তবে হাইটে যাদের ফোবিয়া আছে আমরা অবশ্যই তাদের রেকমেন্ড করব যে তারা যাতে এই রাইডটিতে অংশগ্রহণ না করেন। এইমাত্র আমাদের কোলাকা রাইড কমপ্লিট হয়েছে, চলে এসেছি। এরপরে আমরা এগিয়ে যাব সাফারির জন্য। ঠিক আছে, আর এই যে বাকি সবাই যাচ্ছ, আবার আমার সিস্টার ইন ল, আমার মুখের মধ্যে তুমি হাই করছো, কোন ছুটি আমাদের মধ্যে যেটা অলওয়েজ চলে বাবার সাথে, যেটা আপনারা পুরো এই ট্রিপে দেখতে পাবেন। এই যে বাবাকে দেখুন, আমরা পুরো একদম ফান ফ্যামিলি। তো চলুন এবার দেখা যাক বাকি ট্রিপে আমরা কি কি করছি। ওকে, দেন টাটা এখনকার জন্য। পয়েন্ট নাম্বার 7 থেকে পয়েন্ট নাম্বার 9-এ আমরা হেঁটে চলে এসেছিলাম। তারপরে আমরা এই সাফারি ট্রাকটিতে করে পয়েন্ট নাম্বার 11-এর উদ্দেশ্যে রওনা দিলাম। এই ট্রাকটি আমাদের নামিয়ে দেবে পয়েন্ট নাম্বার 11-এ, সেখান থেকে আমাদের পায়ে হেঁটে চলে যেতে হবে পয়েন্ট নাম্বার 12-এ। এই পয়েন্ট নাম্বার 12 থেকেই আমাদের শুরু হবে আফ্রিকান সাফারি। আমাদের আফ্রিকান সাফারির টাইম ছিল দুপুর 12:30। আমরা ঠিক তার 10 মিনিট আগেই পৌঁছে গেছিলাম। দেখুন, আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে আফ্রিকান সাফারির ট্রাক, যাতে করে আমরা এই পুরো সাফারিটা উপভোগ করব। আর দেখুন, লাইনে এখানে বিভিন্ন দেশের মানুষজনও দাঁড়িয়ে আছে যারা আমাদের সঙ্গে এই ট্রাকটিতে চড়ে গোটা সাফারিটা উপভোগ করবে। আগে আমরা পেটিং ফার্মে হরিণ দেখেছিলাম, এখন খোলা আকাশের নিচে একটি হরিণ পর্যবেক্ষণ করলাম। আমরা আফ্রিকা সম্পর্কে ভূগোল বইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখনীর মাধ্যমে কিছুটা আফ্রিকাকে চিনেছিলাম, আর এখন কাছ থেকে দেখতে পাচ্ছি। দুদিকে সবুজের সমারোহ, তার উপর দীপ্ত রবির আলো অরণ্যকে যেন আরো মনোমুগ্ধকর করে তুলেছে। পাহাড়গুলির উপর রোদ পড়তে দেখে আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় গল্পের ওল্ডনীয় লেঙ্গাইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। আমরা সাফারি ট্রাকে করে বেশ খানিকটা এগিয়ে আসার পর এই জায়গায় এসে অনেকগুলি জেব্রার দর্শন পেলাম। দেখুন, সবাই কি সুন্দর ছবি তুলছে। আমিও ব্যতিক্রমী নয়, আমিও ছবি তুলেছি। আর এরা একদম না গাড়ির কাছ পর্যন্ত চলে আসছে, মানে আমরা যে সাফারি ট্রাকটায় ছিলাম তার কাছ পর্যন্ত। কিন্তু আপনারা গাড়ি থেকে নামার অনুমতি পাবেন না, কারণ অন্য অনেক বন্য জীবজন্তুরা আছে। আপনারা গাড়ির মধ্যে থেকেই চাইলে এদের ছুঁয়ে দেখতে পারেন, যদি কারোর ভয় না থাকে। আমি ভয় পাচ্ছিলাম বলে আমি দূর থেকেই এদের ছবি তুলেছি, ভিডিও করেছি আপনাদের জন্য, যাতে আপনারা আমার সঙ্গে
বাড়িতে বসে উপভোগ করতে পারেন। আপনারা যদি কাপলরা যান বা সিঙ্গেল যান তাহলে আমি অবশ্যই বলবো ওখানে কোয়াড বাইক রাইড একটা অপশন আছে, যেটাতে করে আপনারা এই ধরুন জেব্রা বা আরো আদার্স যে বন্যপ্রাণীরা আছে এই বাই ট্রাকে যে সাফারিটা হয় সেটা আপনারা কোয়াড বাইকে করেও সাফারি করতে পারেন, যাতে তাদের সাথে আপনারা ডাইরেক্ট ইন্টারাকশনে যেতে পারবেন। আমাদের সাথে সিনিয়র সিটিজেনও আমার ছেলে ছিল বলে আমরা ট্রাক সাফারিটাই প্রেফার করেছি। হ্যালো, হাই হাই হাই, নো 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 নট টু মি। এখানে এসে আমরা বেশ কয়েকটি অস্ট্রিচের দেখা পেলাম, যেগুলো আমাদের দেখে ভাবছে চেঁচামেচি শুনে যে এরা কোন ভিন গ্রহের প্রাণী চলে এলো আমাদের কিংডমে। এই এগ 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 অস্ট্রিচের এগ, এই প্রিয়া অস্ট্রিচ এগ আছে ওখানে, অস্ট্রিচ এগ আছে। এই স্থানে আমরা বেশ কয়েকটি অস্ট্রিচের এগ মাটিতে পড়ে থাকতে দেখলাম। পাহাড় ঘেরা শান্ত স্নিগ্ধ গহন অরণ্য ভেদ করে অজানা পথের উদ্দেশ্যে যেতে যেতে আরো কিছু অস্ট্রিচ আমাদের চোখে পড়ল। তারা যেন একদল আমাদের সাফারি ট্রাকের কাছে এসে আমাদের স্বাগত জানাচ্ছে। হঠাৎ অরণ্যের মধ্যে যেতে যেতে দেখা হয়ে গেল বেশ কিছু হরিণ এবং একটি জিরাফের সাথে। দেখুন, সাফারি করতে করতে আমরা কিছু নীলগাইয়ের দর্শন পেলাম। আমার দেখে মনে হয়েছে এগুলো নীলগাই। যদি আপনাদের কিছু অন্য কিছু লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর দূরে যে সাইকেলগুলো দেখছিলেন ওগুলো হচ্ছে কোয়াড বাইক, যেগুলোর কথা আমরা আপনাদেরকে আগে বলেছি। আমাদের সাফারি কমপ্লিট হয়ে গেছে। আমরা চলে এসেছি পয়েন্ট নাম্বার 11-এ। এইখানে এসে আমরা দেখতে পেলাম প্রচুর ময়ূর আমাদের হাতের নাগালের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। আমরা সাধারণত খাঁচার মধ্যেই ময়ূর দেখতে অভ্যস্ত, কিন্তু হাতের কাছে এতগুলি ময়ূর দেখে আমরা তাদের একদম কাছে চলে গেলাম, কিন্তু তাতেও তাদের ভ্রুক্ষেপহীনভাবে ঘুরে বেড়ানো দেখে অনুভব করলাম যে ইহারা এখনো অনুধাবন করিতে পারে নাই যে মনুষ্য জাতি কি প্রকার হিংস্র। একটু এগিয়ে গিয়েই এইখানে দেখতে পেলাম বেশ কিছু জিরাফ রাখা আছে এবং তাদেরকে ফিড করানোরও ব্যবস্থা আছে। যদিও আমরা যেই সময় এখানে পৌঁছলাম এইখানে এসে ফিড করানোর জন্য কোনো ইনস্ট্রাক্টর আমাদের চোখে পড়ল না। চলে এসেছি পার্শ্ববর্তী একটি কফি শপে। এখানে দেখতে পেয়ে গেলাম দ্য কুলেস্ট আইসক্রিম অব দ্য ওয়ার্ল্ড। খিদে না থাকলেও আইসক্রিমটি দেখে একটু টেস্ট করতে স্বাদ হলো, তাই পারচেজ করে নিলাম একটি লার্জ সাইজের বাকেট, এবং যাদের কফি খেতে ইচ্ছা হলো তারা এখান থেকে কফি পারচেজ করে নিল। একটি লার্জ সাইজের বাকেটে ওনারা আমাদের পছন্দ মতো 3টি ফ্লেভার মিক্স করে দিলেন, যার দাম পড়ল 290 মরিশিয়ান রুপিস এবং প্রতি কাপ কফির দাম পড়ল 150 মরিশিয়ান রুপিস। এই স্থান থেকে আমরা কয়েকটি মিনারেল ওয়াটারের বোতল পারচেজ করলাম, যার প্রতি লিটারের দাম পড়ল 100 মরিশিয়ান রুপিস। এবার চলে এসেছি আমাদের বহু প্রতীক্ষিত প্রেডেটর কিংডম। চলুন, এখানে আপনাদের জন্য অনেক কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে। প্রেডেটর কিংডমের বিভিন্ন অ্যাক্টিভিটিজের প্রাইসগুলিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। এবার চলে এসেছি লায়নের কেজের সামনে। এটি আফ্রিকান লায়ন, এর সায়েন্টিফিক নেম হচ্ছে প্যান্থেরা লিও।
তো চলুন দেখে নেওয়া যাক। আমরা এবারে লায়নগুলিকে এক এক করে ফিড করাবো। এখানে নর্মালি একটা লায়ন আছে আর 3টে লায়ন এসেছিল। লায়নেসগুলোকেই আমরা ফিড করিয়েছি। লায়নটা আগে থেকেই খেয়েছিল বলে আমাদের ওকে আর ফিড করাতে হয়নি। তো দেখুন আমরা কিভাবে ফিড করাচ্ছি। এদের খাঁচার বাইরে থেকে আমরা ফিড করিয়েছি, আর তার আগে আমাদের ওরা একটা ফর্মে সই করিয়ে নিয়েছিল। আমরা 3 জনেই, আমি, আমার সিস্টার ইন ল আর আমার হাজব্যান্ড। লায়ন ফিডিং করানোর আগে পাশে যে গাইড দাঁড়িয়েছিলেন তিনি আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলেন কিভাবে এদের ফিড করাতে হবে। আর একটা কথা বলে দিয়েছিলেন, সবাইকেই বলে দিচ্ছিলেন যে এদের সাথে খেলবেন না খাওয়াতে খাওয়াতে। তবে হ্যাঁ, আমার খাওয়ানোর সময় খুব আনন্দ হচ্ছিল ঠিকই, তবে একটা ভয়ও কাজ করছিল। খাঁচার মধ্যে থাকলেও এদের চোখে অদ্ভুত একটা ফেরোসিটি ছিল, মানে এরা যে বন্য জন্তু সেটা এতে দেখে বোঝাই যাচ্ছিল, যতই এরা খাঁচায় ট্রেন্ড অবস্থায় থাকুক না কেন। এবার চলে এসেছি আমরা মেন অ্যাট্রাকশন চিতা এনকাউন্টারে। লায়ন ওয়াক তো হয়নি, আমাদের কপালে ছিল না, কিন্তু এইটা ছিল চিতা এনকাউন্টার। তো চলুন এবার দেখে নেওয়া যাক ভেতরে আমরা কি কি করছি। ভেতরে মোবাইল নিয়ে ঢোকা বারণ, আর আমাদের ভেতরে ঢোকার আগে এখানকার গাইড কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল কি কি করতে হবে। যেমন চিতার গলার কাছে হাত দেওয়া যাবে না, মুখের কাছে হাত দেওয়া যাবে না, লেজে হাত দেওয়া যাবে না। শুধু আপনারা পিঠে হাত দিতে পারেন, মাথায় হাত দিতে পারেন আর ঘাড়ে হাত দিতে পারেন। আর সঙ্গে এনারা আমাদেরকে একটা লাঠি দিয়েছিলেন, কিন্তু এটা ব্যবহারের নির্দেশ দেননি। প্রয়োজনে এটা ব্যবহার করতে পারেন এটা বলে দিয়েছিলেন, কিন্তু আমাদের কোনো প্রয়োজন হয়নি, কারণ এরা একদম সোনা বাচ্চার মতো আমাদের আদর খেয়েছে। আর আমরা ভীষণ এনজয় করেছি এদের সাথে খেলা করে। Listen to her. Bol. We just fed the lions and we touched the cheetahs. They were wonderful and it's a beautiful experience. If you guys come here, you should definitely try it out. চিতা এনকাউন্টার করে বেরিয়ে আমরা একটি গাছের নিচে বসতে গিয়ে দেখলাম গাছটির ওপরে প্রচুর বাবুই পাখির বাসা হয়ে রয়েছে। এক মনোরম দৃশ্য, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমরা পারলাম না। লায়ন ফিডিংয়ে আমাদের খরচ হলো জন প্রতি 1100 মরিশিয়ান রুপিস, এবং চিতা এনকাউন্টারে আমাদের খরচ হলো জন প্রতি 1200 মরিশিয়ান রুপিস। আর চিতা এনকাউন্টারে যেহেতু মোবাইল এবং ক্যামেরা নিয়ে ঢোকা বারণ ছিল, তাই আমাদের 3 জনের ছবি তোলার জন্য কাউন্টারে জমা দিতে হলো 2000 মরিশিয়ান রুপিস। হঠাৎ দেখতে পেলাম সাইডে খাঁচার মধ্যে একটি আফ্রিকান সার্ভাল ক্যাট। এর সাথে আমি চিতার কিছু সাদৃশ্য খুঁজে পেয়েছি, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর স্কিন টোনের সাথে আর এর হাঁটা চলার সাথে চিতার বেশ কিছু সাদৃশ্য আমি লক্ষ্য করেছি, এবং আপনাদের যেগুলো আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। ফেরার পথে আমরা দেখতে পেলাম একটি মাঠে প্রচুর বৃহদাকার কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে, তাই আমরা সবাই মিলে সেখানে উপস্থিত হলাম। দেখুন কি সুন্দর এরা ঘাস খাচ্ছে এখানে। আমরা একটু ওদের শেলগুলোকে টাচ করলাম খুব উৎসাহের সহিত, কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম। আমরা গায়ে হাত দিইনি, তার কারণ যদি কোনো কারণে কামড়ে দেয়। আমাদের সঙ্গে কোনো ইনস্ট্রাক্টরও ছিল না এখানে, তার জন্য ভয়ে ভয়ে শুধু শেলগুলোকে টাচ করেই ছেড়ে দিয়েছি। কিন্তু খুব মজা পেয়েছি আমরা, আর ওরাও দুলকি চালে ঘুরে বেড়াচ্ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। লক্ষ্য করলাম এখানে যে কচ্ছপগুলি আছে সে প্রত্যেকটি কচ্ছপেরই শেলের ওপর যে জিওমেট্রিক ডিজাইন করা আছে সেগুলো প্রত্যেকটারই ডিজাইন আলাদা, আমাদের বুড়ো আঙুলের ফিঙ্গারপ্রিন্টের মতো। এই যে আমরা কচ্ছপের শেলগুলিকে টাচ করছি, ওরা কিন্তু এটা ফিল করতে পারছে, কারণ শেলগুলির মধ্যে লিভিং নার্ভ বর্তমান। ক্যাসেলা থেকে বাইরে বেরোতে আমাদের প্রায় বিকেল 5:30 বেজে গেল।
দেখুন সূর্যি মামা এই মুহূর্তে পাটে যেতে বসেছে। আমাদের ড্রাইভার অলরেডি চলে এসেছেন। দেখুন পড়ন্ত বিকেলে ক্যাসেলাকে কি সুন্দর লাগছে। বেরোনোর সময় আমরা ভাবছিলাম আমাদেরই হয়তো সব থেকে বেরোতে লেট হয়েছে, কিন্তু পার্কিং লটে এসে দেখলাম এখনো বেশ কিছু গাড়ি অপেক্ষা করছে। যাই হোক, সবশেষে আপনাদের একটি কথাই বলবো, মরিশাস ট্রিপে আপনারা যদি ক্যাসেলা নেচার পার্ক এক্সপ্লোর করতে চান তাহলে অবশ্যই সকাল 9টার মধ্যে ক্যাসেলার সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, কারণ এই পার্কটি যথেষ্ট বড় এবং ঘুরে দেখতে যথেষ্ট সময় লাগবে। আজকে আমাদের মরিশাসের দ্বিতীয় দিন এখানেই সমাপ্ত হলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর অবশ্যই আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগে। আর যদি আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতী অ্যান্ড অরিদির চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর সমুদ্রের হাওয়া খেতে খেতে আপনাদের সবাইকে আমাদের দুজনের তরফ থেকে শুভরাত্রি। তো টাটা, বাবাই, আবার দেখা হচ্ছে কাল সকালে।